হাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে ফিজিক্স স্টাডি পয়েন্টের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 12 এর ইউনিট 1 এর চ্যাপ্টার 2 অর্থাৎ তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এটা আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কুলম্বস ল নিয়ে এবং তার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন নিয়ে। তো আজকের ক্লাস শুরু করার আগে এই কুলম্বস ল সংক্রান্ত দুটো প্রশ্ন আমার কাছে এসেছে, সেই প্রশ্ন দুটো গাণিতিক প্রশ্ন দুটো আলোচনা করে নিই, তারপরে আমরা এই পার্টগুলো আলোচনা করব। আধানের স্থির তড়িৎ একক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম, বহু সংখ্যক আধানের মধ্যে বল বা উপরিপাতের নীতি, সুপারপজিশন প্রিন্সিপাল অফ মাল্টিপল চার্জেস। ক্লিয়ার? তো তার আগে বলি, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা ক্লিক করবে। কেন না, তাতে নতুন ভিডিও আপলোড হলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, চলো। তো যে প্রথম প্রশ্নটা ছিল, যদি দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল থিটা হয়, যদি দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল থিটা, এখন উহাদের মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করা হয় এবং আধান দুটিকে দ্বিগুণ করা হয়, তাহলে কত বল প্রযুক্ত হবে? আর সেই প্রযুক্ত বল শতকরা কত পরিবর্তন হলো? আবার প্রশ্নটা ক্লিয়ারলি বলি, দুটি বিন্দু আধানের মধ্যে প্রযুক্ত বল থিটা, এখন আধানগুলিকে দ্বিগুণ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে প্রযুক্ত বল কত হবে এবং এই প্রযুক্ত বল শতকরা কত পরিবর্তন হলো। তাহলে আমি দুটো বিন্দু আধান যেহেতু এখানে দেওয়া নেই, তাহলে আমি কল্পনা করে নিই যে Q1 Q2 বিন্দু আধান, Q1 Q2 বিন্দু আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব r। এখন আমরা কুলম্বস লতে কি পড়েছি, যদি প্রযুক্ত বল F হয় তাহলে K Q1 Q2 বাই r স্কয়ার, তাই না? এটা একটা ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ক্লিয়ার? এখন যেহেতু এদের মধ্যে প্রযুক্ত বল থিটা, তাই আমি এফ এর পরিবর্তে কি পুট করলাম? থিটা। ক্লিয়ার? প্রশ্নানুসারে বলা হয়েছে যে Q1 টাকে দ্বিগুণ করা হলো, মানে Q1 মানে 2Q1 করতে পারি, Q2 2Q2 করতে পারি, দূরত্ব অর্ধেক মানে r/2 লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এখন যদি প্রযুক্ত বল F হয়, নতুন প্রযুক্ত বল যদি F হয়, তাহলে K ইনটু Z, K টা কনস্ট্যান্ট একই থাকবে, ইনটু 2Q1 ইনটু 2Q2 বাই r/2 এর হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো K ইনটু 4Q1 Q2 বাই r স্কয়ার বাই 4, তাহলে K 4Q1 Q2 ইনটু 4 বাই r স্কয়ার, 4 4 16, 4 ইনটু 4 16, আর K Q1 Q2 বাই r স্কয়ার, এই মানটা কি গো? থিটা পেলাম না? তাহলে 16 থিটা। অর্থাৎ এখন প্রযুক্ত বল আগের প্রযুক্ত বলে 16 গুণ হবে, রাইট? এখন তোমার লাস্ট কোশ্চেনের লেজুটা কি ছিল না, শতকরা কত পরিবর্তন হলো। যখন তোমাকে এটা বলে রাখি, ফাইনালি বলে রাখি, যে যখন ফিজিক্সে শতকরা বলবে, যখন শতকরা বলবে, এই বেসিক ফর্মুলাটা কাজে লাগাবে। শতকরা, তাহলে শতকরা যখন বলবে যে কোনো বিষয়, তাহলে অন্তিম বল মাইনাস প্রাথমিক বল বাই প্রাথমিক বল ইনটু 100। ক্লিয়ার? তাহলে অন্তিম বল মাইনাস প্রাথমিক বল বাই প্রাথমিক বল ইনটু 100, এটা বেসিক ফর্মুলা। একদম তুমি মাইন্ড সেট করে নাও যে যখনই ফিজিক্সে শতকরা আনতে বলবে, সে অন্তিম, এখানে বলের সেখানে অন্য কোনো কোয়ান্টিটি হতে পারে, তাহলে অন্তিম বল মাইনাস প্রাথমিক বল বাই প্রাথমিক বল ইনটু 100। তাহলে এখানে দেখো পুট করে দিই বিষয়গুলো। এখন 16 থিটা মাইনাস প্রাথমিক বল থিটা বাই থিটা ইনটু 100 সমান কত? 15 থিটা বাই থিটা ইনটু 100, 1500, রাইট? তাহলে দেখো শতকরা কত পরিবর্তন হলো? 15,100 পরিবর্তন হলো। ক্লিয়ার? তাহলে এবার এখানে যদি ডিজিটগুলো পরিবর্তনশীল হয়, তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজটাও পরিবর্তনশীল হবে। ক্লিয়ার? তো যে কোনো ক্ষেত্রে আমরা এইটা প্রযোজ্য করতে পারি। প্রথম প্রশ্নটা বুঝতে পারলে। এবার যে সেকেন্ড কোশ্চেনটা এসছে, সেই সেকেন্ড কোশ্চেনটা বলি। একটি বস্তুতে
-80 মাইক্রোকুলম আধান রাখা হলে উহাতে কতগুলি অতিরিক্ত ইলেকট্রন রাখা হলো? প্রশ্নটা বোঝো। একটি বস্তুতে -18 মাইক্রোকুলম রাখা হয়েছে, তাহলে এই বস্তুতে কতগুলি অতিরিক্ত ইলেকট্রন রাখা হয়েছে? ফার্স্ট কথা বলি, এই আধানটা কিউ কি -80 কুলম মাইক্রোকুলম। তাহলে দেখো এই মাইনাসটা থেকে তুমি বলতে পারছো এটা ইলেকট্রন রাখা হয়েছে, অবশ্যই প্রোটন নয়। প্রোটন হলে কি হলো? প্লাস আধান হতো, প্লাস চার্জ হতো। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন রাখা হয়েছে, তাই মাইনাস আধান। এবার আসছি, দেখো এই মাইক্রোকুলমে আমরা অঙ্কটা করতে পারি না, তাহলে একে কি করবো? ইন্টু 10⁻⁻16 কুলম। কেন? 1 মাইক্রোকুলম সমান 10⁻⁻16 কুলম, 16 এবার দেখো আমরা বেসিক ফর্মুলা কি ছিল? Q ইকুয়াল টু NE। এনটা কি? নাম্বার অফ ইলেকট্রন। আবার বলছি, এনটা কি? নাম্বার অফ ইলেকট্রন। আর এটা কি? প্রতিটি ইলেকট্রনের চার্জ। তাহলে এখান থেকে দেখো আমার নাম্বার অফ ইলেকট্রনটা লাগবে, তাহলে এটাকে যদি আমি সাবস্টিটিউট করে নিই, তাহলে Q/E। তাহলে টোটাল এটা কি? আর নেগেটিভটা দেবো না, কারণ নাম্বার অফ ইলেকট্রন আমি নেগেটিভ কোনো গল্পই নেই, রাইট? তাহলে 8 ইন্টু 10⁻⁻16 বাই, আচ্ছা একটা ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো বলতে পারি 5 ইন্টু 10⁻⁻6, এটা যখন উপরে উঠবে 9 প্লাস 10, কেন এই পয়েন্টের জন্য উপরে একটা 10 যুক্ত হবে, 10 বলছি সরি 1 যুক্ত হবে, তাহলে হয়ে গেল কত? 5 ইন্টু 10⁻14। তাহলে এতগুলি ইলেকট্রন রাখা হয়েছে। এই ক্যালকুলেশনটা আশা করি বুঝতে পারছি। পয়েন্টের জন্য উপরে একটা 10 আসছে, মানে 10⁻5 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? মানে -5, আর এটা হয়ে যাচ্ছে কি 19। তাহলে 19 থেকে 5 বাদ দাও, দিলে কত হয়ে যাচ্ছে? 14। বা এইভাবেও ক্যালকুলেশনটাও করতে পারো। ক্লিয়ার? তাহলে এই দুটো গাণিতিক প্রশ্ন আমার কাছে এসেছিল, তো সলভ করলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আসছি আমরা আজকের টপিকে, না আধানের স্থির তড়িৎ একক। আধানের স্থির তড়িৎ একক। তো ফার্স্ট আসি আমরা সিজিএস ইউনিটে। দেখো আমরা কুলম্ব সূত্রে সিজিএস এর গাণিতিক রূপে কি পেয়েছিলাম? Q1 F = Q1 Q2 বাই R², তাই না? এখন যদি আমরা এই F এর পরিবর্তে Fটাকে এক ডাইন ধরি, Q1 সমান Q2 সমান Q ধরে নিই, দুটো সমান একক ধরে নিচ্ছি, রাইট? আর আরটাকে সেমিতে কি? 1 সেমি, সিজিএস এর সেমি যদি ধরি, তাহলে এই মানগুলো যদি পুট করি, কি পাবো? ইকুয়েশনটা 1 ইকুয়াল টু Q ইন্টু Q বাই 1², বা বলতে পারি Q² ইকুয়াল টু 1, বা সেখান থেকে পেতে পারি Q ইকুয়াল টু ±1। তাহলে এখান থেকে আমি সিজিএস এ একক আধানের সংজ্ঞা পেতে পারি। সিজিএস এ একক আধানের সংজ্ঞা পাবো। কি পাবো? দুটি বিন্দু আধানকে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে, দুটি বিন্দু আধানকে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে 1 সেমি দূরত্বে রাখলে তারা যদি পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে, তবে সেই আধানকে একক আধান বলবো। আবার বলছি, দুটি বিন্দু আধানকে বায়ু বা শূন্য মাধ্যমে যদি পরস্পর থেকে 1 সেমি দূরত্বে রাখা হয় বা রাখা হলে, তারা যদি পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে, তবে সেই আধানকে একক আধান বলা হবে। বা ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম বলা হয়। স্ট্যাট কুলম বলা হয়, বা সিজিএস এককে একক আধানের সংজ্ঞা। এটা সিজিএস এককে একক আধান বা ইএসইউ সংজ্ঞা বা স্ট্যাট কুলমের সংজ্ঞা। যদি তোমাকে প্রশ্ন 1 ইএসইউ বলতে কি বোঝো, তাহলে সেখানে আমি কি বলতো? দুটি বিন্দু আধানকে বায়ু বা শূন্য মাধ্যমে 1 সেমি দূরত্বে রাখলে তারা যদি পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে, তবে তাদের সেই
আধানকে, তবে তাহলে সেই আধানকে কি বলবো, এক ইএসইউ বা এক স্ট্যাট কুলম। ক্লিয়ার? এবার আসছি সেকেন্ড পার্টে, যে এসআই একক, এসআই ইউনিট। দেখো আমরা এর ফর্মুলায় কি পেয়েছিলাম, কুলম্বস লর গাণিতিক রূপটা কি পেয়েছিলাম এসআই পদ্ধতিতে, 1/4 পাই ইপসিলন 0 ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। ইপসিলন 0টা কি মনে আছে তো, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম অর এয়ার, শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে পারমিটিভিটি, তড়িৎ ভেদ্যতা। তাহলে দেখো এখন যদি এফটাকে আমরা 1 নিউটন ধরি, আর সরি 1 নিউটন বলছি, 9 × 10⁹ নিউটন ধরি, আর Q1 সমান Q2 সমান Q, R সমান 1 মিটার এসআই এককে, আর 1/4 পাই এখানে এর তো একটা ফিক্স মান আছে কি, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দ্য -2। ক্লিয়ার? তাহলে এই মানটা যদি আমরা এই সমীকরণে পুট করি কেমন আকার নেবে তাহলে দেখা যাক। নাইন ইন্টু 10⁹ ইকুয়াল টু 9 × 10⁹ ইন্টু কিউ বাই 1 স্কয়ার। তো এখান থেকে পাচ্ছি দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 ওই সেই ক্যান্সেল, কিউ স্কয়ার ইকুয়াল টু 1 বা কিউ ইকুয়াল টু +-1। তাহলে এর সংজ্ঞাটা কি পাবো, এর সংজ্ঞাটা আমরা তখন কি পাবো না, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য বা বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বে রাখলে, কি বললাম, দুটি সমপরিমাণ বিন্দু, দেখো Q1 Q2 দুটো সব এক হয়ে কিউ হয়েছে, এক্ষেত্রে তাই সিরিয়াস এককেও তাই, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য বা বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বে রাখলে যদি তারা পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তবে তাদের সেই পরিমাণ আধানকে আমরা এসআই এককে একক আধান বলা হবে বা কুলম্ব বলবো। ক্লিয়ার? তাহলে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য বা বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বে রাখলে তারা যদি পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তো সেই পরিমাণ আধানকে এসআই এককে একক আধান বা 1 কুলম্ব বলা হয়। এখন এই এর সঙ্গে তোমার কুলম্বের সাথে এর সম্পর্কটা কি, 1 কুলম্ব সমান 3 × 10⁹ ESU, 3 × 10⁹ ESU। আবার 1 ESU সমান আমরা লিখতে পারি, এটাকে ঘুরিয়ে যদি লিখি আমরা কি হবে সেটা লিখবো, চলো এটা খুব একটা প্রয়োজন নেই। এবার একটা বিষয় একটু আলোচনা করে নিই, যে এই যে দুটো একক, একটা হচ্ছে কুলম্ব আর একটা ইএসইউ, এছাড়াও একটা একক আছে, সেটা হচ্ছে কি ওই আধানের একটা একক আছে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এই ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট আমরা তড়িৎ চুম্বকত্ব এই চ্যাপ্টারে ভালো করে ডিটেলস জানবো। তো এর সঙ্গে শুধু এর ইএসইউ সম্পর্কটা একটু জেনে নিই না, 1 ইএমইউ আধান সমান আমরা জানি, যদি ইএসইউ এককে নিয়ে যাই তাহলে হয়ে যাচ্ছে কি 3 × 10⁻10 ইএসইউ, বুঝতে পারলাম আধান। যদি আমরা ইএমইউ আধানে যাই তাহলে কি পাবো না 3 × 10⁻10 ইএসইউ। ক্লিয়ার? এটা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, এটা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে?
এবার দেখো তাহলে এখান থেকে আমি এই সম্পর্কটাও পেতে পারি, তাই না? তাহলে এখান থেকে বলতে পারি 1 EMU সমান 10 কুলম্ব। কেন দেখো এর সঙ্গে ডিফারেন্সটা দেখো, তখন থেকে বলতে পারি 1 EMU সমান 10 কুলম্ব। ক্লিয়ার? এছাড়াও একটা ইলেকট্রনীয় ইউনিট আছে, ইলেকট্রনীয় ইউনিট। এই একটা ইলেকট্রনের আধান, যেটা আমরা একটু আগে পড়েছি, যে একটা ইলেকট্রনের আধানটাকে আমরা ইলেকট্রনীয় ইউনিট বলি। তাহলে এই ইলেকট্রনের আধানটা কত মনে আছে তো? E = 1.6 × 10⁻⁻19 কুলম্ব। একটা ইলেকট্রনের আধান সমান কি লিখতে পারি? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এবার এর থেকে আমরা ওই ESU সম্পর্কটা পেতে পারি 4.8 × 10⁻10 ESU 10 কি বলতে পারি 8.10 সরি -10 4.8 × 10⁻10 ESU। ক্লিয়ার? তাহলে আমরা আধানের স্থির তড়িৎ একক সম্পর্কে আলোচনা করলাম। তিনটে, এখানে চারটে মিলি একক পেলাম। একটা হচ্ছে ESU বা স্ট্যাট কুলম্ব, যেটা সিজিএস এককে, এবং কুলম্ব যেটা SI ইউনিট, আর EMU তাছাড়াও একটা ইলেকট্রনীয় ইউনিট পেলাম। ক্লিয়ার? তো চলো আমরা এবার আসবো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক নিয়ে আলোচনা করার আগে আমরা বলি, এর আগে যখন আমরা কুলম্বস ল আলোচনা করেছিলাম তখন বলেছিলাম SI ইউনিটে, কুলম্বসের SI ইউনিটে F = 1/4πε0 × Q1 Q2/r², তাই না? আর সেটা যদি এটা কখন শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। ক্লিয়ার? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা আমি লিখলাম না, রাইট? যদি এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে হয়, তখন আমরা সেই গাণিতিক রূপটা একটু চেঞ্জ হয়েছিল, FM দিয়ে প্রকাশ করেছিলাম, যে আদার্স মিডিয়াম, তাই FM। তো কি 1/4πε × Q1 Q2/r²। এইটা, এই ইপসিলনটা কি? এটা যেমন ছিল শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যে মাধ্যমে আছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ক্লিয়ার? তাহলে এখান থেকে পেয়েছিলাম যদি F/FM করি, তাহলে আমরা পেয়েছিলাম কি 1/4πε0 × Q1 Q2/r², আর নিচে পেয়েছিলাম 1/4πε0 × Q1 Q2/r²। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি 1/4πε0 ইনটু রিভার্স হয়ে যাচ্ছে 4πε1 এর কোনো ভ্যালু সেক্ষেত্রে প্রয়োজন না। তাহলে 4π, তাহলে কি পেলাম E/ε0, মানে F/FM, এটাকে কি বলেছিলাম? স্মল কে বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। তো তাহলে আমরা এই ফর্মুলাতে কি পেলাম না, এগুলো তো আমরা জাস্ট তোমাকে বোঝানোর জন্য করা হলো, যেটা কোথা থেকে এই রাশিটার উৎপত্তি হলো, রাইট? এটা তো তুমি পরীক্ষা লিখবে না। যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক পরীক্ষা তোমার পড়ে, যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে কি বোঝো, তা সেগুলো তো এটা ডিসকাস করবে না। তুমি যেমন কি লিখবে না, কে সমান আমি কি পেলাম, দেখো তো কে সমান কি পেলাম, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তাই না? মানে ε/ε0। ক্লিয়ার? তাহলে আমি সংজ্ঞাটা তাহলে কিভাবে দেব না, কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলা হয়।
আবার বলছি, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলা হয়। এটা বিভিন্ন মাধ্যমের জন্য ফিক্সড ভ্যালু, যেমন অব্রর ক্ষেত্রে 5.4 একটা ফিক্সড ভ্যালু। ঠিক আছে, তাহলে আবার বললাম পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলবো না, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা। কেন ধ্রুবক বলছি না, এর মানটা একটা নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এর একটা ফিক্সড ভ্যালু আছে, প্রত্যেকটা নির্দিষ্ট মাধ্যমের জন্য এর একটা ফিক্সড ভ্যালু আছে। যেমন বললাম অব্রর ক্ষেত্রে 5.4। ক্লিয়ার? এখন যেহেতু এটা দুটো একই সমজাতীয় রাশির তুলনা বা অনুপাত, সমজাতীয় রাশির অনুপাত, তাই ইয়া কি এককবিহীন, ইয়া একটা এককবিহীন সংখ্যা মাত্র, একটি এককবিহীন সংখ্যা মাত্র, জাস্ট একটা সংখ্যা আছে, এর কোনো ইউনিট নেই। ক্লিয়ার? এবার আসি আমি তোমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে কি, যেহেতু আমরা সিজিএস পদ্ধতিতে দেখেছিলাম, কি দেখেছিলাম তো, যে কে এর মানটা 1 পেয়েছিলাম। ইন সিজিএস পদ্ধতিতে কি পেয়েছিলাম, কে এর মানটা পেয়েছিলাম 1। সিজিএস এ কে এর সমান কত পেয়েছিলাম, 1, রাইট? তাই সিজিএস পদ্ধতিতে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক আর তড়িৎভেদ্যতার মান একই হবে। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক আর তড়িৎভেদ্যতার মান একই হবে। কেন? দেখো আমি এখানে পেলাম কি ইকুয়াল টু ইপসাইলন বা ইপসাইলন 0। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো ইপসাইলন ইকুয়াল টু কে ইপসাইলন 0। যখন এটা যদি কে হয় 1 হয়, তাহলে ইপসাইলন 0 লিখতে পারি। তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে কি পেলাম না, সিজিএস পদ্ধতিতে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংখ্যাগত মান এবং ওই মাধ্যমের তড়িৎভেদ্যতার সংখ্যাগত মান একই হবে। অবশ্যই তড়িৎভেদ্যতার ইউনিট থাকবে, কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবকের ইউনিট নেই, তাই আমি বলছি সংখ্যাগত মানটা। তাহলে সিজিএস পদ্ধতিতে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং ওই মাধ্যমের তড়িৎভেদ্যতার সংখ্যাগত মান একই হবে। ক্লিয়ার? কিন্তু এসআই ইউনিটে কিন্তু এটার মান আলাদা। এসআই ইউনিটে এর মানটা কিন্তু আলাদা হবে। যেমন তুমি দেখো, যদি সিজিএস পদ্ধতিতে আমার এর ক্ষেত্রে অব্রর ক্ষেত্রে কে সমান পেয়েছিলাম 5.4, তাহলে এর ক্ষেত্রে ওই সিজিএস পদ্ধতিতে অব্রের এটা কত পাবো আমি, তাহলে বললাম যে সিজিএস এ অব্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4, আর যেহেতু সিজিএস এ কে ইপসাইলন 0টা 1, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে সিজিএস পদ্ধতিতে অব্রের পরাবৈদ্যুতিক আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা ওই মাধ্যমে তড়িৎভেদ্যতা কি হবে, 5.4 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট স্কয়ার ডাইন স্কয়ার ইনভার্স সেমি টু দ্য -2। ক্লিয়ার? তাহলে আবার বলছি না, সিজিএস পদ্ধতিতে পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং ওই মাধ্যমে তড়িৎভেদ্যতার সংখ্যাগত মান একই হবে। ক্লিয়ার? কিন্তু এসআই পদ্ধতিতে এককে দেখো ইপসাইলন 0 এর একটা মান আছে, ফিক্সড মান আছে। কি মান না, 8.854 into 10 to the power -12 কি কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দ্য -2। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে ইন এসআই ইউনিটে ইপসাইলন 0 মান। তাহলে ইন এসআই ইউনিট অব্রের এটা কি হবে, কে ইনটু ইপসাইলন 0। তাহলে এখানে কে কত, 5.4 ইনটু 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। ঠিক আছে? তাহলে দেখো এই যে ইউনিটটা পেলাম, এটা ক্যালকুলেশনগুলো তুমি পাবে। তাহলে দেখো তাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা অপেক্ষা সর্বদা ওই যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা বেশি। শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার তুলনায় যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা
বেশি হবে, কারণ এই কেটা গুণ হয়ে যাচ্ছে, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা গুণ হয়ে যাচ্ছে। তাই আমরা শূন্য মাধ্যমে দুটো আধানের মধ্যে, দুটো সমপরিমাণ আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল পাবো বা কাজ করবে, অন্য কোনো মাধ্যমে সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কমে যাবে, মানে হ্রাস পাবে। কেন? পরাবৈদ্যুতিক ধ্রুবকটা মানে তোমার ওই মাধ্যমে তড়িৎভেদ্যতা অনেক বেশি হয়, শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার তুলনায় ওই মাধ্যমে তড়িৎভেদ্যতা অনেক বেশি হয়। ফলে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান অনেক কমে যাবে। ক্লিয়ার? তো এবার আমরা লাস্ট টপিকটা আলোচনা করব কি না, বহু সংখ্যক আধানের মধ্যে বল বা উপরিপাতের নীতি, সুপারপজিশন প্রিন্সিপাল অফ মাল্টিপল চার্জেস। তো এটা হচ্ছে আমাদের গাণিতিক প্রশ্ন সলিউশন করার জন্য বা গাণিতিক প্রশ্ন সমাধান করার জন্য এইটা খুবই প্রয়োজনীয়, কিন্তু ন্যাচারালি তোমাদের বোর্ড এক্সামের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবু যদি প্রশ্নটা থাকে, কিভাবে থাকতে পারে না, একটি আধানের উপর বহু কর্তৃক আধান দ্বারা প্রযুক্ত মোট বলের উপরিপাতের নীতিটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো। ক্লিয়ার? তাহলে আসি উপরিপাত নীতি। আগে নীতিটা বলি। নীতিটি কি না, বহু সংখ্যক আধানের সমাবেশের কর্তৃক একটি আধানের উপর প্রযুক্ত মোট বল, তাহলে বহু সংখ্যক আধানের সমাবেশ কর্তৃক একটি আধানের উপর প্রযুক্ত মোট বল অন্য আধানগুলি কর্তৃক পৃথক পৃথক প্রযুক্ত বলের ভেক্টর যোগফল। আবার বলছি, বহু সংখ্যক আধানের সমাবেশের মধ্যে একটি আধানের উপর প্রযুক্ত মোট বল অন্য আধানগুলি কর্তৃক পৃথক পৃথকভাবে প্রযুক্ত বলের ভেক্টর যোগফল। মানে এখানে অনেকটাই ডব্লিউডব্লিউ খেলা দেখেছো, ডব্লিউডব্লিউ, তো সেই সেরকম দেখবে যে জিতছে তাকে সবাই মিলে আক্রমণ করা, এক্স্যাক্টলি সেরকম প্রসেস। কিরকম? ধরো আমি একটি সংস্থায় n সংখ্যক আধান Q1 Q2 Q3 Qn বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে অবস্থান করছে। তাহলে আমি ধরো একটা আধান সমষ্টি Q1 Q2 Q3 Q4 দিয়ে Qn Qi ইত্যাদি আছে, রাইট? তো এখন Q1 এর উপর অন্য আধানগুলি কর্তৃক আকর্ষণ বল মানে প্রযুক্ত বল কি রূপ হবে? Q1 আধানের উপর অন্য আধান কর্তৃক প্রযুক্ত বল, তাহলে Q1 আধানের উপর প্রযুক্ত বল, যদি আমি তাকে F1 দিয়ে প্রকাশ করি, যেহেতু Q1 এর মোট বল, তাহলে F1 দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো সেটা কি হবে, পৃথক পৃথক এদের দ্বারা প্রযুক্ত পৃথক পৃথক বলের ভেক্টর যোগফল, তাই না? তাহলে আমি ধরি Q1 Q2 এর উপর Q1 Q2 এর কর্তৃক প্রযুক্ত বল কি 2 1 প্লাস 3 1 প্লাস 4 1 প্লাস ডট 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 Fn1। মানে কিভাবে লিখছি দেখো, Q2 এর জন্য Q1 এর উপর প্রযুক্ত বল, Q3 এর জন্য Q1 এর উপর প্রযুক্ত বল, Q4 এর জন্য Q1 এর উপর প্রযুক্ত বল, মানে যার জন্য অন্যটার উপর বল প্রয়োগ হচ্ছে সেটাকে আমরা আগে লিখে দিই। ক্লিয়ার? এখন আমি যদি এটা নিয়ে আলোচনা করি, Q21 মানে Q2 দ্বারা Q1 এর উপর প্রযুক্ত বল, তো সেটা কিরূপ হবে না, দেখো আমরা কুলম্বস ল অনুযায়ী কি বলি, 4 পাই ইপসিলন 0 Q1 Q2 বাই R কিউব 1 2 R ভেক্টর 1 2, যেখানে R1 2 হলো Q2 এর সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর, Q2 এর সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর, মানে কি R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। ক্লিয়ার? তাহলে Q2 এর সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর। ক্লিয়ার? তাহলে সেম অনুরূপভাবে আমরা বলতে পারি কি F31 এর ক্ষেত্রে কি হবে, 1/4 পাই ইপসিলন 0 ইনটু
Q1 Q3 বাই R কিউব 1 3 আর ভেক্টর 1 3। সেম এটাও কি Q3 এর সাপেক্ষে Q2 এর Q1 এর পজিশনাল ভেক্টর R1 1 3 3 ভেক্টর। ক্লিয়ার? সেম তুমি যদি আরো বের করতে চাও 4 1, তার জন্য কি 1/4 পাই ইপসিলন 0 ইনটু Q1 Q4 বাই R কিউব 1 4 আর ভেক্টর 1 4। এরকম বের করতে পারি। তাহলে আমি যদি ন্যাচারাল একটা সাধারণ ভাবে Qn কর্তৃক Q1 এর প্রযুক্ত বল, তাহলে Qn কর্তৃক যদি বলটা হয় তাহলে কি হবে, F n1 সমান আমি লিখতে পারি 1/4 পাই ইপসিলন 0 ইনটু Q1 Qn বাই Q আর 1n আর ভেক্টর 1n। সেই আর 1 ভেক্টর আর 1n মানে কি আর Qn এর সাপেক্ষে Q1 এর পজিশনাল ভেক্টর। ক্লিয়ার? হ্যাঁ কিনা? তাহলে এবার টোটাল F1 টা কত পেলাম? তাহলে টোটাল F1 টা আমি পেলাম কিভাবে না, টোটাল F1 এটা যদি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতাম তাহলে এই 1 নম্বর সমীকরণ তো এই F1 টা কি পেলাম না, যোগ করে দেবো। তাহলে 1/4 পাই ইপসিলন 0 Q1 Q2 বাই R কিউব 1 2 আর ভেক্টর 1 2। ক্লিয়ার? প্লাস 1/4 পাই ইপসিলন 0 Q1 Q3 বাই R 1 3 কিউব আর ভেক্টর 1 3 প্লাস ডট 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 কি হচ্ছে না 1/4 পাই ইপসিলন 0 Q1 Qn বাই আর ভেক্টর 1n কিউব আর ভেক্টর 1n। ক্লিয়ার? তাহলে এখানে আমি খুব স্বাভাবিকভাবে 1/4 পাই ইপসিলন 0 কমন তুলে নিলাম। তাহলে পড়ে থাকছে কি Q1 Q2 বাই R কিউব 1 2 আর ভেক্টর 1 2 প্লাস Q1 Q3 বাই R 1 3 কিউব আর ভেক্টর 1 3 প্লাস ডট 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 কি লিখতে পারি Q1 Qn আর ভেক্টর 1n কিউব আর ভেক্টর 1n। ক্লিয়ার? সেম অনুরূপ ভাবে আমরা বের করতে পারি কি Q2 আধানের জন্য Q2 আধানের উপর অন্য আধানগুলির প্রযুক্ত বল, Q2 আধানের উপর প্রযুক্ত বল কি F2 সমান কি লিখতে পারি ওই F12 প্লাস F32 প্লাস F42 প্লাস ডট 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 Fn2। সেম ওখান থেকে আমরা এটা পেতে পারি 1/4 পাই ইপসিলন 0 Q2 বা Q1 টা প্রথমটা একই থাকে Q1 Q2 বাই R কিউব 2 1 আর ভেক্টর 2 1 প্লাস ডট ডট Q2 Q3 বাই R 2 3 কিউব আর ভেক্টর 2 3 প্লাস ডট ডট Q2 Qn বাই আর ভেক্টর 2n কিউব আর ভেক্টর 2n। এইভাবে Q3 এর উপর প্রযুক্ত বল F2 বের করতে পারি, F3 বের করতে পারি, Q4 এর উপর প্রযুক্ত বল F4 বের করতে পারি। তাহলে আমরা যদি সাধারণভাবে একটা সাধারণ আধান, যে কোনো একটা আধান আইতম আধান Qi এর উপর প্রযুক্ত বল বের করি, Qi এর উপর
উপর প্রযুক্ত বল বের করি, তাহলে এফ আই সমান আমরা যদি বের করতে থাকি তাহলে কি পাবো, সেখানে কি পাবো, এফ আই 1i প্লাস এফ 2i প্লাস এফ 3i প্লাস ডট ডট দিয়ে এফ, এন্ড দেখো i মাইনাস 1i প্লাস এফ i প্লাস 1i প্লাস ডট ডট এফ ইন আই। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে i মাইনাস আই হলো না কেন, না ওটা i তম আধান, i এর উপর তো বল প্রয়োগ করবে না, তাই না, তাই ওটা লিখবো না। ক্লিয়ার? তাহলে ওখান থেকে আমরা সামেশন অফ করে কি পেতে পারি, 1/4 পাই এপসাইলন 0 সামেশন অফ যে i a1 আর n qi qj বাই r ij কিউব r ভেক্টর ij, যেখানে i নট ইকুয়াল টু j, আইটা কখনো j হবে না, বা যেটা কখনো i হবে না। ক্লিয়ার? হ্যাঁ কি না? ক্লিয়ার? কি না? নো ডাউট। এবার এখান থেকে আমি যদি এই ভেক্টরটা তুলে দিতে চাই তাহলে কি লিখতে পারি, ওখান থেকে ভেক্টরটা তুলে দিতে চাইলে আমরা কি লিখবো না, 4 পাই এপসাইলন 0 সামেশন অফ n j সমান 1 i নট ইকুয়াল টু j আর q1 qi qj বাই r স্কয়ার i ক্যাপ j r ক্যাপ আর i j ক্যাপ আর i j ক্যাপ। ক্লিয়ার? যেখানে আমি ওই বলতে পারি আর i j ক্যাপ সমান পজিশনাল ভেক্টর, মানে j এর সাপেক্ষে i এর পজিশনাল ভেক্টর, আর ক্যাপটা যখন করছি তাহলে কি ইউনিট একক ভেক্টর, ইউনিট ভেক্টর, তাহলে সেটা ইউনিট ভেক্টরটা প্রকাশ করে কি করে, i ভেক্টর বাই মড অফ r ভেক্টর, মানে কি ইউনিট ভেক্টর কোন ভেক্টরকে তার মডিউলাস দিয়ে ভাগ করলে আমরা ইউনিট ভেক্টরটা পেয়ে যাই। তাহলে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে উপরিগত নীতির গাণিতিক একটা রূপ পেলাম। এবার যদি সিজিএস লিখি, ইন সিজিএস এককে কি লিখতে পারি না, ওটাই এফ আই ভেক্টর সমান লিখতে পারি সামেশন অফ, জাস্ট ওইটা থাকছে না, এটা থাকছে না সিজিএস পদ্ধতির ক্ষেত্রে, n j সমান 1 i নট ইকুয়াল টু j qi qj i r স্কয়ার ij r ক্যাপ ij। ক্লিয়ার? তাহলে এটা সিজিএস এ আমাদের উপরিগত নীতির গাণিতিক রূপ। ক্লিয়ার? ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে কি বেল আইকন ক্লিক করবে। থ্যাংক ইউ।